আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। আজকের একটা ক্লাসে আমরা তোমাদের হায়ার ম্যাথের একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতির একদম পরীক্ষায় আসার মতো যত ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ আছে সবগুলো সলভ করে ফেলবো। তো ইনশাল্লাহ একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় তোমার কী ধরনের প্রবলেমগুলো আসে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেশ অনেকগুলো প্রবলেম নিয়েছি, দেখো অনেকগুলো প্রবলেম তোমাদের জন্য রেখেছি। তো ইনশাল্লাহ তোমরা এগুলো যদি করো তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় তোমার কেমন কোশ্চেন আসে এবং এই টাইপেরই কোশ্চেন তোমার আসবে পরীক্ষায়। তো অবশ্যই এই লাইভটা দেখার সাথে সাথে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে হবে না, নিজের করতে হবে। আমি তোমাকে দেখাই দিচ্ছি, বাট করতে হবে তোমার নিজের। তো এই যে আমার যে পিডিএফটা, এই নোটটা কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব গ্রুপেই, তোমাদেরকে হচ্ছে এটার পিডিএফটা আমি দিয়ে দিব। তো ওইখান থেকে দেখে দেখে নিজেরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবা। তা চলো কথা না বাড়াই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে প্রবলেমটা একটা সৃজনশীল, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডে এসেছিল এবং এই টাইপের প্রবলেম কিন্তু প্রচুর আসে। তো দেখো কী বলা আছে, যে চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে, যে এই বিন্দুর স্থানাঙ্ক তোমার হচ্ছে 0,1, বি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে -1, -2, সি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে 2, -3 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,0। এখন ক নাম্বার তোমাকে বলেছে এবি রেখার ঢাল নির্ণয় করো। তো ঢাল নির্ণয় করার ফর্মুলা যদি আমরা জানি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা ঢালটা নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা কি জানি, মনে করো তোমার হচ্ছে এটা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং এটা যদি একটা সরলরেখা হয়, তো এই সরলরেখার মনে করো দুইটা পয়েন্ট আছে, এটাকে আমি এ পয়েন্ট নাম দিচ্ছি। এ পয়েন্টের স্থানাঙ্ক মনে করো x1, তোমার হচ্ছে y1, এবং এই বি পয়েন্টের স্থানাঙ্ক তোমার মনে করো x2, y2। এখন আমি যদি তোমাকে বলি যে এই সরলরেখার তুমি ঢাল নির্ণয় করো, তাহলে কি করবা? তুমি হচ্ছে এই এ বি পয়েন্ট আর এ পয়েন্ট, বা এই এ পয়েন্ট বি পয়েন্ট, তাদের কোটিদ্বয়ের ডিফারেন্স বের করবা, মানে y2 - y1 করবা, এবং ভুজদ্বয়ের ডিফারেন্স বের করবা, সেটা কত হবে তোমার x2 - x1। এই যদি করো তাহলে তুমি হচ্ছে এই সরলরেখার ঢালটা পেয়ে যাবা। তার মানে আমাদের এই ফর্মুলাটা আসলে মনে রাখতে হবে, তাহলেই আমাদের ঢাল নির্ণয় করতে পারবো খুব ইজিলি। তাহলে আমাকে কি বলছে, এবি রেখার ঢাল নির্ণয় করো। তাহলে এ যে বিন্দুটা, এই বিন্দু কি 0,1, তার মানে এটাকে আমি মনে মনে ধরে নিব x1, এটাকে মনে মনে ধরে নিব হচ্ছে আমার y1, এবং বি যে বিন্দুটা, এটাকে আমি মনে মনে ধরে নিব x2, এটাকে আমার মনে মনে ধরে নিব তোমার হচ্ছে y2। তারপর জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো এখানে y2 কত, -2, তার মানে -2 -y1, এখানে y1 কত 1, তার মানে -2 - 1 ডিভাইডেড বাই x2। x2 এখানে কত, -1 না, তার মানে এই যে -1 -x1, x1 এর মান কত, এখানে 0, তার মানে -1 - 0। তো -2 - 1 করলে কত পাচ্ছি, -3, আর -1 - 0 করলে -1 পাচ্ছি। এই মাইনাস মাইনাস কাটা চলে যাবে, থাকবে তোমার শুধুমাত্র 3। তো এই 3 হচ্ছে আমার এ বি রেখার ঢাল, এবং ঢালটা কিন্তু আসলে পজিটিভ। তারপর দেখো খ নাম্বারে কি বলা আছে, যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমাকে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলুক আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলুক, ব্যাপারটা কিন্তু একদমই সেম। তো আমরা দেখি চতুর্ভুজের জন্য, ত্রিভুজের জন্য তাহলে নিজে নিজেই পারবা, সামনে ত্রিভুজের জন্যও আছে। তো প্রথমেই তোমাকে যদি এ বি সি ডি বলো, চতুর্ভুজ নির্ণয় করতে বলো অথবা ত্রিভুজ নির্ণয় করতে বলো, প্রথমেই ট্রাই করবা এই যে স্থানাঙ্ক ব্যবস্থায় এই পয়েন্টগুলোকে বসে একটা চতুর্ভুজ এঁকে ফেলার। তো আমাকে কী কী পয়েন্ট দেওয়া আছে, আমাকে এ পয়েন্ট দেওয়া আছে তোমার 0,1, বি পয়েন্ট তোমাকে দেওয়া আছে -1, -2, সি পয়েন্ট তোমাকে দেওয়া আছে 2, -3, ডি পয়েন্ট দেওয়া আছে তোমার 3,0। এখন কি করবা, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে তুমি এই পয়েন্টগুলো বসাই দেবা। একদম অ্যাকুরেট হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না, জাস্ট রাফ তোমার বোঝার জন্য। তাহলে দেখো 0,1 আসলে কোথায় আছে, এখানে আমি ভুজ 0 আর কোটি হচ্ছে 1। তার মানে বুঝতেছো যে এই বিন্দুটা আসলে ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, যেহেতু ওয়াই অক্ষের উপরে তোমার হচ্ছে x0 হয়, ভুজ 0 হয়। তাহলে 0,1 না, তো 1 কি পজিটিভ না, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, মানে উপরের দিকে হচ্ছে আমার এই পয়েন্টটা থাকবে। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার 0,1 পয়েন্ট, তো এটা আমার এই পয়েন্ট। তারপর বি পয়েন্ট কত হবে, -1, -2। -1 কোথায় রয়েছে, -1 তোমার হচ্ছে এক্স অক্ষের বাম দিকে রয়েছে, তো এটা আমার -1 এবং -2। -2 মানে কি, ওয়াই অক্ষের নিচের দিকে আসবে 2 ইউনিট, এই যে এখানে আসলো, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, যেটা কিনা -1, -2। সি পয়েন্টে কী বলা আছে, 2, -3। 2 মানে কি, ভুজ 2, তার মানে 2 একক তোমার হচ্ছে ডান দিকে যাবে, এই যে ডান দিকে গেলাম, এবং 3 একক নিচের দিকে নামে -3, এই 3 একক আমি নিচের দিকে নামলাম, নিচের দিকে নেমে আমি এই পয়েন্টটা পেলাম যে সি 2, -3 থেকে কীভাবে ডি পয়েন্টে হচ্ছে তোমার 3,0, যেটা কিনা তোমার এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু আমার কোটি হচ্ছে 0। তাহলে আমার কত হবে, 3 একক আমি হচ্ছে ডান দিকে যাবো এইখানেই, আর উপরের নিচে কোনো মুভমেন্ট নেই, যেহেতু আমার কোটি 0। তাহলে আমি এ বি সি ডি এই পয়েন্টগুলো পেয়ে গেলাম। এখন তুমি জাস্ট হচ্ছে একটু স্কেল দিয়ে এদেরকে একটু কানেক্ট করে দেবা। দেখো তুমি একটা চতুর্ভুজ পেয়ে গেলা না? তো পরীক্ষার হলে ট্রাই করবা তোমরা এই ব্যাপারটা এঁকে ফেলতে, তোমার গ্রাফ পেপার লাগবে না, কিচ্ছু লাগবে না, হাতে কলমে তুমি হচ্ছে এটা এঁকে ফেলবা। আচ্ছা, তারপর কি করব, যে বিন্দুগুলোকে ঘড়ি কাটার বিপরীত দিকে বিবেচনা করব। ঘড়ি কাটার বিপরীত দিক মানে কি, যেমন দেখো ঘড়ি কাটার দিক আসলে কি, ঘড়ি কি তোমার এইভাবে ঘুরে না, এই যে
ঘন্টা বলো আর হচ্ছে মিনিট বলো, তারা কি এইভাবে রাউন্ড করে না। বিপরীত দিক তাহলে কী হবে, এটা আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট। এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা কেমন হবে, যে এইরকম হবে। আচ্ছা এটা না, তোমার হচ্ছে যে এইরকম হবে, এটা তো আমার ঘড়ির কাঁটার দিকই হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে আমাদের এন্টি ক্লকওয়াইজ যে মুভমেন্টটা, এটা তাহলে এখানে আমরা কীভাবে অ্যাপ্লাই করব, এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি যে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে আসবে, সি থেকে ডিতে যাবে, ডি থেকে আবার তোমার হচ্ছে এতে আসবে, তাই তো। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট একটু আইডিয়া রাখতে হবে। তার মানে আমি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কীভাবে মুভ করব, যে এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে আমি দিতে যাব, রাইট। এই যে আমি হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টে যাব। তাহলে ABCD ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা কি, এই যে হাফ ইন্টু এই পয়েন্টগুলোকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে সুন্দর করে সাজায় বসাবো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথমে এ আসতেছে, এর পয়েন্ট কি 0,1, তাহলে 0 আর 1 এখানে লিখে দিলাম। তারপর বিপরীত দিকে গেলে বি আসবে, বি কত -1, -2 এখানে লিখে দিলাম। তারপর তোমার সি কত 2, -3 এভাবে লিখে দিলাম। তারপর ডি কত 3,0 লিখে দিলাম। তারপর আবার আমি এতে চলে আসবো 0,1, এই যে এ থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করব ঘুরে আমি আবার সেখানেই চলে আসবো যেখান থেকে আমি শুরু করবো। তুমি সাধারণত বি থেকে শুরু করতে পারতা, সি থেকে শুরু করতে পারবা, যেখান থেকে ইচ্ছা তুমি শুরু করতে পারতা, বা যেখান থেকে শুরু করবা এখানে এসে তুমি হচ্ছে শেষ করবা। আচ্ছা তারপর আমরা কী করবো, তারপর হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করে দেবো। দেখো আড়াআড়ি কীভাবে গুণ করবো, প্রথমে আড়াআড়ি গুণ করবো হচ্ছে উপর থেকে নিচে। চলো উপর থেকে নিচে গুণ করে ফেলি। এই যে 0,0 আর হচ্ছে -2কে আমি গুণ করবো। 0 × -2 আসলে কত, 0 হবে না। তারপর 1 আর -3কে গুণ করে দেবো। -1 × -3 আসলে কত, মাইনাসে মাইনাসে তোমার +3 হয়ে যাবে না, এই যে। তারপর 0 × 2 করবো আর কি, তাহলে কি 0 হচ্ছে। এই যে 3 × 1 করতেছি, তাহলে কত পাবো, আমি 3 পাবো। দেখো আমার উপর থেকে নিচে গুণ করা কিন্তু শেষ। এবার কি করবা, এবার তুমি হচ্ছে নিচের থেকে উপর দিকে যাবা। নিচে মানে কি, এখান থেকে তুমি এই যে নিচ থেকে উপর দিকে যাচ্ছ। নিচ থেকে উপর দিকে কীভাবে গেলাম, 1 থেকে -1। তো খেয়াল রাখবা, আমি যখন উপর থেকে নিচ দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমি গুণ করতেছিলাম প্লাস আকারে, মানে নর্মাল একটা গুণ করতেছিলাম আর কি, যা আছে তাই গুণ করে দিচ্ছিলাম। কিন্তু যখন আমি নিচ থেকে উপরের দিকে এভাবে যাব, তখন গুণ ফলের সাথে তুমি আরেকটা মাইনাস গুণ করে দেবা, একটা ঋণাত্মক গুণ করবা আর কি। তাহলে দেখো যে 1 আর -1 গুণ করলে কত হবে, 1 আর -1 গুণ করলে কত হবে, -1 হবে না। এদের গুণ ফলকে তুমি আবার মাইনাস দিয়ে গুণ করবা, তাহলে এদের গুণ ফলকে আবার মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে তোমার +1 হয়ে যাবে না। এটাই হয়েছে, দেখো যে 1 × -1 তার মানে -1, তার সাথে আমি আবার একটা মাইনাস গুণ করবো, তাহলে কত হয়ে যাবে, তোমার +1 হয়ে যাবে। ঠিক তেমনিভাবে দেখো এই 2 -2 আর 2 গুণ করলে কত হবে, এই যে -2 × 2 গুণ করলে তোমার হচ্ছে -4, কিন্তু এই গুণ ফলের সাথে তুমি আবার একটা মাইনাস গুণ করবা, তার মানে এখানে একটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে তোমার +4 হয়ে যাবে। ঠিক কীভাবে এখানে হচ্ছে দেখো -3, তার মানে -9, তার সাথে আবার একটা মাইনাস গুণ করবা, তাহলে তোমার মাইনাসে মাইনাসে +9 হয়ে যাবে। তারপর এখানে দেখো 0 × 0 একটা মাইনাস নিয়ে আসলাম, -0 করা আর +0 করা আসলে একই জিনিস, বাট জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তার মানে এখানে -0 × 0, তার মানে -0 থাকলো আর কি। তারপর যা যা পেলা সবাইকে তুমি হচ্ছে যোগ করে দেবা। দেখো 0, 3, 0, 3, 1, 4, 9, 0 এগুলো সব কিছু যোগ করে দেবা। তাহলে 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 6, 6 আর 4 মিলে 10, 9 আর 1 মিলে 10, 10 10 হচ্ছে তোমার 20 হয়ে যাচ্ছে। এই 20কে তুমি হচ্ছে হাফ দিয়ে গুণ করে দেবা। এই দেখো হাফ ছিল না সবার সাথে, তার মানে এখানে কাটাকাটি এখানে থাকবে কত 10। এই যে 10 বর্গ একক, এটাই হচ্ছে আমার এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এবং অবশ্যই এককটা দিয়ে দেবা, এই যে বর্গ একক, এই ব্যাপারটা লিখে ফেলবা যে বর্গ একক। যেহেতু আমি জানি না এটা সেন্টিমিটারে আছে নাকি মিটারে আছে, বাট বর্গ যেহেতু ক্ষেত্রফল, এই জন্য বর্গ হবে, আর জাস্ট একটু একক দিয়ে দেবা যে বর্গ একক। পরের যে প্রবলেমটা, এটা একটু দেখো কী বলা আছে। পরের প্রবলেমটি তোমাকে বলা আছে যে AC ও BD রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমার প্রথমে AC আর হচ্ছে BD রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে না। তা চলো প্রথমে আমরা হচ্ছে AC আর BD রেখার যে সমীকরণ, এটা আমরা আগে বের করে ফেলি। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তোমার A বিন্দু দেওয়া আছে হচ্ছে 0,1 আর C বিন্দু দেওয়া আছে হচ্ছে 2, -3। তো আমি তোমাদেরকে সমীকরণটা আগে দেখাই, যে তোমার কাছে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, মনে করো A পয়েন্ট দেওয়া আছে তোমার x1, y1, আর B পয়েন্ট তোমাকে দেওয়া আছে হচ্ছে x2, y2। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে AB রেখার সমীকরণ আসলে কত, আমরা তো জানি যে একটা সরলরেখা আঁকতে হলে কি আমার আসলে দুইটা পয়েন্ট জানা লাগে, যে দুইটা পয়েন্ট জানা থাকলে কি আমি একটা সরলরেখা আঁকতে পারবো না। তো এই সরলরেখার সমীকরণটা আসলে কত হবে, এটা হচ্ছে আমি বের করতে চাই। তাহলে সমীকরণের ফর্মুলাটা কী হবে, যে AB রেখার সমীকরণ হবে হচ্ছে x আসলে তোমার হচ্ছে সমীকরণের জন্য এটা চলো x, আর x - x1, এই x1টা হচ্ছে তোমার এটার ভুজ, ডিভাইডেড বাই হবে x1 - x2, এখানে x1 হচ্ছে এটার ভুজ, x2 হচ্ছে তোমার এই যে এটার ভুজ, ইকুয়াল টু কত হবে
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াইটা কি ওই যে সমীকরণের জন্য তোমার চলকটা, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে। এটাই হচ্ছে আমার সমীকরণ নির্ণয়ের জন্য হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো আমার এখানে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে, যদি তোমাকে এখন বলে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তুমি এখন এটা সমীকরণ বের করো, সরলরেখা সমীকরণ বের করো, তুমি এই ফর্মুলাটা ইউজ করে সরলরেখা সমীকরণটা বের করে ফেলবা। তো এটা খেয়াল করো তো, আমাকে এখানে প্রথমে কী দেওয়া আছে, এসি রেখা সমীকরণ না? তো এ বিন্দু হচ্ছে তোমার এটা, যার স্থানাঙ্ক 0,1, আর সি বিন্দুটা হচ্ছে এটা, যার স্থানাঙ্ক হচ্ছে তোমার 2,-3। তার মানে আমরা আসলে কী করবো, এক্স মাইনাস এক্স ওয়ান করবো। এক্স ওয়ান কত এখানে 0, তার মানে এক্স মাইনাস 0 লিখবো, ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান কত 0 মাইনাস এক্স টু কত 2, তার মানে 0 - 2 ইকুয়াল টু তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান কত 1, তার মানে ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ানের মান কত 1 মাইনাস ওয়াই টু আসলে কত তোমার এখানে, এই যে -3, তাহলে মাইনাসে কত হয়ে যাবে তোমার প্লাস হয়ে যাবে না, এই যে -3। তাহলে কী হলো দেখো, এই যে এক্স মাইনাস 0 মানে তোমার এক্স, তোমার 0 - 2 মানে হচ্ছে তোমার -2, আর এখানে কী হচ্ছে দেখো যে ওয়াই মাইনাস 1 মানে ওয়াই মাইনাস 1, আর মাইনাসে কি +3 হয়ে যাবে না, 1 আর 3 মিলে তোমার কত হবে, এই যে 4 হবে, এই যে 1 + 3 ইকুয়াল টু তোমার হচ্ছে 4। তারপর তুমি জাস্ট হচ্ছে আর গুণ করে দেবা, এই যে আর গুণ করলে কত হবে, এই 4 এর সাথে এক্স গিয়ে গুণ হবে, রাইট? তাহলে 4x হচ্ছে, আর -2 এর সাথে গুণ হবে তোমার y - 1, তার মানে -2 এর সাথে গুণ হবে y -2, আর -2 × -1 মানে তোমার হচ্ছে +2 হয়ে যাচ্ছে, মাইনাসে তোমার প্লাস হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা কি করব, এখন হচ্ছে দেখো এদেরকে সবাইকে কি আমি 2 দিয়ে ভাগ করতে পারি না, বা 2 কমন নিয়ে ফেলতে পারি না, কাটাকাটি করতে পারি 2 কমন নিয়ে। তো সবাইকে আমি 2 দিয়ে মনে করে ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 2x, এখানে থাকবে শুধুমাত্র -y, এখানে থাকবে শুধুমাত্র 1, যেহেতু 2 দিয়ে আমি ভাগ করে দিছি। তারপর আমি চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, আর কনস্ট্যান্ট টার্মকে এক পাশে রাখি। দেখো এখানে -y আছে না, -y-কে যদি আমি হচ্ছে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি +y হয়ে যাবে, তাহলে 2x + y ইকুয়াল টু হয়ে গেল কত হচ্ছে আমার 1। ঠিক একদম সিমিলার ওয়েতে আমরা হচ্ছে এবি রেখার সমীকরণটা নির্ণয় করব। তো এবির জন্য আমার কী দেওয়া ছিল দেখো ভাইয়া, এই যে এবির জন্য দেওয়া ছিল আমার এটা বি, আর এটা হচ্ছে ডি, সরি এবি না বিডি রেখা, এই যে বিডি রেখার সমীকরণ আমার নির্ণয় করতে বলছিল, ঠিক আছে? তাহলে বিডি রেখার জন্য হচ্ছে আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, এই যে বিডি রেখার সমীকরণের জন্য আমি কী করবো তাহলে, এক্স মাইনাস এক্স ওয়ান কত এখানে -1, তার মানে -1 ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান কত -1 মাইনাস এক্স টু এখানে কত, এক্স টু হচ্ছে তোমার 3, তার মানে -1 - 3 ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত -2, তার মানে -2 ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের মান কত -2 মাইনাস ওয়াই টু এর মান হচ্ছে তোমার 0। এখন তুমি জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করো, এই যে এইভাবে লিখবা যে -1 - 3 মানে হচ্ছে তোমার -4, আর -2 - 0 মানে হচ্ছে -2, আর উপরে তো ওই যে ওয়াই মাইনাসে মানে তোমার +2 হয়ে যাবে, আর এখানেও তোমার হচ্ছে এক্স মাইনাসে মানে তোমার +1 হয়ে যাবে। দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তো দুইটা মাইনাসকে আমি হচ্ছে ক্যান্সেল আউট করে দিতে পারি, তাই না? ক্যান্সেল আউট করে দিতে পারি। তারপর আমরা কী করব, আর গুণন করে দেবো। দেখো ক্যান্সেল আউট করলে এখান থেকে একটু লিখে দিই, যেমন দেখো কী হবে যে x + 1 ডিভাইড বাই তোমার 2 ইকুয়াল টু y + 2 হয়ে যাচ্ছে। তারপর x + 1 ইকুয়াল টু তাহলে তোমার কত হবে, 2 × y + 2 হবে, তার মানে x + 1 ইকুয়াল টু তোমার 2y + 4 হয়ে যাচ্ছে, তাই তো? তো একটা কাজ করে ফেলি আমরা হচ্ছে এই এক্স, এই 2y-টাকে এই পাশে নিয়ে আসি, মানে -2y ইকুয়াল টু, আর এই 1টাকে আমি ওই পাশে নিয়ে যাই, 4 - 1 মানে কত হবে 3 হবে। তো এখান থেকে আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম যে x - 2y ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে আমার এখান থেকে একটা সমীকরণ আছে, আর এখানে একটা সমীকরণ ছিল, এই দুটো সমীকরণকে আমি হচ্ছে এখন সলভ করব, ঠিক আছে? তো দেখো আমার কাছে হচ্ছে দুইটা সমীকরণ আছে, এই যে x - 2y ইকুয়াল টু 3 একটা, এই যে x - 2y ইকুয়াল টু তোমার হচ্ছে এটা 3, আর এটা তোমার হচ্ছে 2x + y ইকুয়াল টু হচ্ছে আমার 1, রাইট? তো এই দুইটা সমীকরণকে হচ্ছে আমি সলভ করবো, একটা এটা, আর এটা তোমার হচ্ছে যে 2x + y ইকুয়াল টু 1, রাইট? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তুমি চাইলে এটা কিন্তু হচ্ছে বেশ কয়েকটা পদ্ধতিতে সলভ করতে পারো। আমরা অপনয়ন পদ্ধতি শিখছি, বর্জগ্রহণ শিখছি, প্রতিস্থাপন শিখছি, এইগুলোতে তুমি হচ্ছে এটা সলভ করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। ক্যালকুলেটরে কী করবে, যে সেটআপে যাবা, তারপর তুমি হচ্ছে এই সিমুল ইকুয়েশনে যাবো, আমাদের কয়টা ভেরিয়েবল, 2টা আননোন, তো 2টা আমি দিব আননোন, তারপর হচ্ছে 1, -2, আর এখানে দিব হচ্ছে 3, আর এখানে 2, 1, 1, কত আসছে দেখো, x এর মান আসতেছে 1, আর y এর মান আসছে তোমার হচ্ছে -1। তো তোমার পরীক্ষায় এটা ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, আসলে এটা তোমার আসলে সলভ করে দেখাতে হবে, নাহলে তুমি ফুল মার্কস আসলে পাবা না। আচ্ছা, যেহেতু 4 নম্বরের জন্য তুমি জাস্ট সমীকরণ বের করে ক্যালকুলেটর দিয়ে করে ফেললে তুমি আসলে নাম্বার পাবা না, তোমাকে আসলে এই সমীকরণটা সমাধান করে দেখাতে হবে। তো আমরা এখানে কী করব, আমরা মনে করি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতেছে। তো আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করার মূল টার্গেটটা এমন কী ছিল, যে এমন কিছু গুণ বা বিয়োগ কিছু একটা করব,
এমন কোনো কিছু দিয়ে আমরা গুণ করবো যেন কোনো কিছু কাটাকাটি চলে যায়। খেয়াল করে দেখো, আমি যদি এক নাম্বারটাকে 2 দিয়ে গুণ করি, যে এক নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখো তো, 2 × 2 মানে 4x, তারপর হচ্ছে তোমার 2 × y মানে 2y, আর এই 1 × 2 মানে হচ্ছে 2, আর 2 নাম্বারটা যা আছে তা এখানে লিখে দিলাম। 2 নাম্বারটা তোমার আছে হচ্ছে x - 2y = 3। তারপর এই দুজনকে যোগ করে দেবো, যোগ করে দেখো তো আমার যে দেখো +2y আর -2y কি কাটাকাটি চলে যাচ্ছে না, শুধু থাকতেছে আমার x, একটা চলক থাকতেছে, তাহলে আমি খুব ইজিলি এখন সমাধান করতে পারবো। তাহলে এখানে 4x আর x মিলে হচ্ছে তোমার 5x, আর এখানে 2 আর 3 মিলে হচ্ছে আমার 5, তাহলে x = কত হবে, 1 হবে না, রাইট? তাহলে x এর মান পেয়ে গেলাম আমি হচ্ছে 1। এখন এই x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও। মনে করো আমি x এর মান 1 নম্বর সমীকরণে বসাই দিলাম, তাহলে কত হবে, 2 × x ছিল, 2 × 1 + y = তোমার কত, 1, তাহলে y = কত হবে, 1 - 2, তার মানে y = তোমার হচ্ছে -1। তো আমাকে এটাই বের করতে বলছিল যে এই দুটা বিন্দু ছেদবিন্দু আসলে কোনটা, কোন পয়েন্টে তারা ছেদ করছে, একটা 1, -1 পয়েন্টে তারা হচ্ছে ছেদ করেছে। তো এরকম প্রবলেম আসলে আশা করি পারবা, এরকম কিন্তু ঘুরায় ফিরে অনেক কিছুই আসতে পারে আর কি। তারপর দেখো আমাদের যে পরের যে প্রবলেমটা, এখানে তোমার কি বলা আছে, এখানে তোমাকে বলা আছে যে ABC এর 3টি শীর্ষবিন্দু যথাক্রমে, মানে ত্রিভুজ ABC এর 3টে শীর্ষবিন্দু যথাক্রমে A হচ্ছে তোমার 2, -4, B হচ্ছে তোমার -4, এবং C হচ্ছে তোমার 3, বলা আছে AB সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তো একটু আগে কিন্তু আমি AB সরলরেখা সমীকরণ নির্ণয় করে ফেলছি একটা পদ্ধতিতে, এটা তুমি পারবা অলরেডি, তাই না? এখন আরেকটা পদ্ধতি তোমাকে দেখাই। আরেকটা পদ্ধতি হচ্ছে কি, যে মনে করো তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, আর মনে করো তোমাকে হচ্ছে একটা ঢাল দেওয়া আছে, তাহলে তুমি আসলে কীভাবে বের করতে পারবা, সেইটার ফর্মুলা হচ্ছে তোমার y - y1 = m × x - x1। মানে কি, একটা সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে, আর মনে করো x1, y1 তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে সরলরেখার উপরে অবস্থিত, এবং এই সরলরেখার ঢাল m দেওয়া আছে। তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি না? তো এই ফর্মুলাটা ইউজ করে তোমাকে ম্যাথটা করে দেখাবো। তাই দেখো, প্রথমে আমরা আসলে কী বের করবো, আমাকে বলছে না AB সরলরেখার সমীকরণ বের করতে, তাহলে AB সরলরেখার ঢাল তুমি নির্ণয় করতে পারবে না। দেখো আমাকে A পয়েন্ট আর B পয়েন্ট তোমাকে দেওয়া আছে, সেটা কী কী, যে তোমাকে দুটো পয়েন্ট দেওয়া আছে, যে A পয়েন্ট হচ্ছে তোমার 2, -4, B পয়েন্ট হচ্ছে তোমার -4, তাহলে আমরা এখান থেকে ঢাল বের করে ফেলতে পারবো। ঢাল m এর ফর্মুলা আমরা অলরেডি শিখছি, যে y2 - y1 / x2 - x1। তাহলে y2 এখানে কত, 4, y1 এর মান কত, -4, তার মানে 4 - -4, মানে তোমার +4 হয়ে যাবে, / x2 - x1। x2 কত, এখানে x2 হচ্ছে তোমার -4, -1, এখানে x1 কত, 2, তার মানে -4 - 2, -4 - 2 মানে কত, -6, তার মানে 8 / -6 পেয়ে যাচ্ছ, যেটাকে কাটাকাটি করলে তোমার হবে -4 / 3। এটাই হচ্ছে আমার ঢালটা। তো এখন আমরা ওই ফর্মুলার মধ্যে শুধুমাত্র মানগুলো বসাই দিই, এই বিন্দু স্থানাঙ্কগুলো বসাই দিই, আর হচ্ছে ঢালের এই মানটা বসাই দিই। দেখো তাহলে কি হচ্ছে, যে x - x1, মানে এই বিন্দু স্থানাঙ্ক মনে করো কত ছিল, 2, -4 ছিল না, তার মানে এখানে y1 এর পরিবর্তে বসাবো -4, m এর পরিবর্তে বসাবো এই ঢালটা, আর তোমার হচ্ছে x1 এর পরিবর্তে বসাবো কি, x1 এর পরিবর্তে বসাবো তোমার হচ্ছে এই -2টা আর কি, এখানে মাইনাস আছে তো -2 হচ্ছে। তারপর আমরা কী করবো, এটাকে একটু সিম্পলিফাই করবো, মাইনাসে +4 লিখবো। তারপর কী করবো, এই 3টা দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে 3 × y কত হবে, 3y হবে, 3 × 4 কত হবে, তোমার 12 হবে, 3 × 4 = 12, এই -4 দিয়ে x কে গুণ করলে কত হবে, -4x, এই -4 দিয়ে -2 কে গুণ করলে কত হবে, মাইনাসে তোমার প্লাস, আর 4 × 2 = 8 হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করি, চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, সবাইকে এক পাশে নিয়ে আসি মনে করো, তাহলে কত হবে, দেখো এই -4x থেকে এই পাশে নিয়ে আসলে তোমার হয়ে যাবে 4x, প্লাস তোমার 3y এখানে আছে, এখানে 12, আর 8টাকে যদি এই পাশে নিয়ে আসি, 12 - 8 মানে হয়ে যাবে তোমার হচ্ছে +4 = 0। তো এই একটা সমীকরণ পেলাম না, এটাই কি AB সরলরেখার সমীকরণ, রাইট? এটাই হচ্ছে আমার এখানে দেওয়া আছে, দেখো AB সরলরেখার সমীকরণ এটা। এখন আমি বলছিলাম না যে এটা আমরা আরেকটু ইজিলিও করতে পারি, এটা হচ্ছে এই পার্টটা, অলরেডি আমরা এইভাবে করে তোমাকে দেখাইছি। দেখো তুমি দুইটার জন্য সমীকরণ সেম পাচ্ছ, যে এটার জন্য সমীকরণ যা পাচ্ছ, এটার জন্য সমীকরণ তাই পাচ্ছ। নম্বরে তোমার 1 নম্বর সৃজনশীল হচ্ছে আমরা এইভাবে সলভ করে দেখাইছি। তো তুমি এটা এখন বাসায় প্র্যাকটিস করবা। এটা কেন দেখাইলাম, কারণ অনেক সময় তোমাকে কোশ্চেনে শুধুমাত্র একটা পয়েন্ট দেওয়া থাকবে আর ঢাল দেওয়া থাকবে, তখন তোমার ঢাল বের করা লাগবে না, তখন তোমার কোশ্চেনে বলে দেবে যে আমার ঢাল হচ্ছে আমার এত, একটা পয়েন্ট আমার এত, এখন তুমি এটা সমীকরণ বের করো, তখন তুমি হচ্ছে এই ফর্মুলাতে মানগুলো বসাই দেবা, m এর মান বসাই দেবা, ঢাল যা দেওয়া আছে, আর ওই পয়েন্টগুলোর জন্য হচ্ছে x1 আর y1 বসাই দেবা, তারপর একটু ক্যালকুলেট করে তুমি সমীকরণটা পেয়ে যাবে আর কি। তো ইজি, ওকে। চলো আমরা হচ্ছে খ নাম্বারটা দেখি কি বলা আছে। বলছে যে দেখাও যে ABC একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দেখাও যে ABC একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমার
এ বি সি এই 3টা পয়েন্ট দেওয়া আছে, তাই না? তো এই 3টা পয়েন্ট দিয়ে তো আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো। আমাকে দেখাইতে বলছে যে ওই ত্রিভুজ যে গঠিত হবে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখন সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা কি জানি, যে এই ত্রিভুজের তোমার হচ্ছে 2টা বাহু তোমার হচ্ছে সমান হবে, রাইট? আচ্ছা, তো এইগুলো বের করার জন্য আমার একটা ফর্মুলা শিখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে মনে করো এমন যে তোমাকে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে এ পয়েন্ট, তো এই পয়েন্টের স্থানাঙ্ক তোমার মনে করো x1, y1, আর এই পয়েন্টের স্থানাঙ্ক তোমার মনে করো হচ্ছে বি পয়েন্ট x2, y2। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, বলো তো ভাইয়া, এই এ বি যে আমি একটা সরলরেখা পেলাম, এই সরলরেখার দৈর্ঘ্য আসলে কত, বা এ বি যে দূরত্ব এটা আসলে কত? তো এটা ফর্মুলা হচ্ছে যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। মূল কথা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তো এখানে তুমি x1কে আগে রাখো, y1কে আগে রাখো, এটা কোনো ম্যাটার করে না আর কি, ঠিক আছে? এটাকে আগে রাখলেই হবে, যেহেতু স্কোয়ার আছে, মাইনাস হলেও তুমি প্লাসই মান পাবা। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। এই ফর্মুলা যদি জানো তাহলে আমাদের এই ম্যাথটা করে ফেলতে খুবই ইজি হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমাকে আসলে কী কী দেওয়া আছে। আমাকে দেওয়া আছে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছে 2, -4, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার হচ্ছে 3, 3। এখন ভাই বলো তো, তুমি এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে না? মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মনে করো একটা ত্রিভুজ এরকম যে এ বি সি। এখন এই বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 2, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তোমার হচ্ছে 3, 3। এখন তুমি চাইলে এই এ বি দৈর্ঘ্য বের করতে পারো ওই ফর্মুলা কাজে লাগে, এই এসির দৈর্ঘ্য নির্ণয় করতে পারো এই ফর্মুলা কাজে লাগে, এবং বিসির যে দৈর্ঘ্যটা এটাও তুমি বের করতে পারবা এই সেম ফর্মুলা কাজে লাগিয়ে। তার মানে চলো আমরা আসলে এই দৈর্ঘ্যগুলোই বের করবো, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমি বের করতে চাই। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে চাইলে কী হবে, যে এই এ বি বাহুর দৈর্ঘ্য তাহলে কী হবে, যে √এ বি, তাই না? তার মানে আমার হচ্ছে তোমার এই ভুজ দুইটার অন্তর হবে। ভুজ দুইটার অন্তর মানে কত? এই যে -4, -2 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে কোটি দুইটার অন্তর। কোটি দুইটার অন্তর মানে কত? 4 -4, মানে মাইনাস মাইনাস তোমার +4 হয়ে যাবে, এই হোল স্কোয়ার। তো জাস্ট তুমি হচ্ছে ক্যালকুলেটরের উপর প্রেস করবা যে √4 -2 হোল স্কোয়ার প্লাস 4 + 4 হোল স্কোয়ার। দেখো কত পাচ্ছ? 10 পাচ্ছ না? তার মানে এই এ বি বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে 10 একক আসতেছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু হচ্ছে আমি -4 -2 হোল স্কোয়ার করছি, বাট আমি এখানে লিখছি হচ্ছে 2 + 4 হোল স্কোয়ার। ব্যাপারটা এই কি বললাম না, যে তুমি কোনটাকে নিয়ে বিয়োগ করতেছো ম্যাটার করে না আর কি, তুমি একটাকে আগে একটাকে পরে তুমি রাখতেই পারো। আচ্ছা, তারপর সেমভাবে তুমি হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। তো বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তুমি সেম এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, যে এই কোটি দুইটার অন্তরের হোল স্কোয়ার প্লাস ভুজ দুইটার অন্তরের হোল স্কোয়ার, √, আর কি, √এর নিচে। তো তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য 5√2। তারপর ঠিক একইভাবে তুমি হচ্ছে সিএ বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করবা। সিএ বাহুর দৈর্ঘ্য তোমার কত হবে, যে এই সি আর এই দুইটা বিন্দুর যে দৈর্ঘ্য এটা তুমি বের করবা আর কি, তাদের মধ্যবর্তী দূরত্বটা, সেটা তুমি বের করলে দেখবা যে পাচ্ছ 5√2। এবার একটু খেয়াল করো তো, যে আমি এই বিসি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম তোমার 5√2, এবং সিএ বাহুর দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 5√2। তার মানে আমরা বুঝতে পারতেছি এই ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য তোমার সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমার কি প্রমাণ করতে হবে? এখন আমার প্রমাণ করতে হবে যে এই যে আমার ত্রিভুজটা এটা হচ্ছে আমার এক সমকোণ। এখন এক সমকোণ প্রমাণ করার জন্য আমরা কি জানি, যে পিথাগোরাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে না, যে আমার অতিভুজ যদি এটা হয়, আর এটা যদি হচ্ছে আমার ভূমি হয়, আর এটা যদি হচ্ছে আমার লম্ব হয়, তাহলে আমাদের কী হচ্ছে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি আমার অতিভুজ স্কোয়ার হয় না? তো এখন আমি দেখব যে আমার এই যে 2টা বাহু আমি পেলাম, যাদের সমান আমি পেলাম, এই 2টা বাহুকে যদি আমি স্কোয়ার করে যোগ করি, ওই যোগফল কি আমার তৃতীয় বাহুর বর্গের সমান হয় কিনা। তাহলে দেখো আমরা এটাই করেছি, যে এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে করেছি যে 5√2 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে 5√2 হোল স্কোয়ার। কত পাচ্ছি? আমার 100 পাচ্ছি না? এই 100ই কি তোমার তৃতীয় বাহুর বর্গের সমান না? তৃতীয় বাহুটা আমরা কি পেয়েছিলাম? এবির দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? 100 একক। তো এবিকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কত হবে? আসলে 100ই হচ্ছে না। তারপরে আমরা বুঝতেছি যে এটা আসলে পিথাগোরাসের যে ফর্মুলাটা এটা আসলে মেনে চলে, এই জন্য আমরা বলতে পারবো যে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ। তাই দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে এবি স্কোয়ার ইকুয়াল টু তোমার 100, তার মানে অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে আমাদের মেনে চলতেছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং এবিসি একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর কি, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তারপর আমাদের যেই 3 নম্বর যে প্রবলেমটা, 3 নম্বরে দেখো কী বলা আছে, বলছে
যে এবিসি এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে কি, এবিসি যে ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, তাই না? বলছে এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো অলরেডি কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমি পারি, তাহলে ত্রিভুজের জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? এটা তো আরও ইজি। কনসেপ্টে তোমার হচ্ছে সেম, যে আমরা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এগুলোকে হচ্ছে একটু চিত্রতে স্থাপন করার চেষ্টা করব। তো চিত্রতে স্থাপন করলে আমরা কী করব, যে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নেব। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে এই স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে বসাই দেবো। তো দেখো আমার এ পয়েন্ট কী দেওয়া ছিল, 2,-4, তো 2,-4 আমি বসাই দিলাম। তারপর বি কত দেওয়া ছিল, -4, তোমার হচ্ছে 4, তো এটা কোথায় আছে, এই যে এখানে আছে, যে -4 উপরের দিকে গেছে 4 একক। 3,3 কোথায় আছে, 3 একক তোমার হচ্ছে ডান দিকে, 3 একক উপরের দিকে এখানে আছে, তার মানে এ বি সি এখানে আছে। তারপর কি করব, এই পয়েন্টগুলোকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে সাজাবো। তো ঘড়ির কাঁটার বিপরীত মানে কি, যে এই দিক, তাই না? তার মানে এর পর যাবে সি, সি এর পর বি, বি এর পর আবার এ তে চলে আসবে। বি থেকে শুরু করলে বি এর পর এ, এ থেকে সি, সি থেকে হচ্ছে আমার বিতে চলে যাবে। তার মানে এই এ বি সি এর যে ক্ষেত্রফল, এটা তাহলে কী হবে ভাই বলো তো? এ বি সি এর ক্ষেত্রফলের জন্য আমরা কী করবো, প্রথমে আমার ফর্মুলার জন্য হচ্ছে আমি একটা হাফ দিব। তারপর এ থেকে যদি শুরু করি, এর পয়েন্টগুলো কীভাবে সুন্দর করে সাজাবো, যে 2,-4, তারপর দিব সি এর পয়েন্টগুলো 3,3, রাইট, এই যে 3 আর 3, তারপর দিবি বি এরটা -4 আর 4, তারপর আমি আবার এরটা দিব 2,-4, যেটা দিয়ে আমি শুরু করব ঠিক ওটা দিয়ে আমার শেষ করতে হবে, এত বর্গ একক, ঠিক আছে? তারপর আমরা সেম আগের মতোই আমরা হচ্ছে আর গুণ করবো, যে 2 এর সাথে 3 গুণ করবো, পজিটিভভাবে গুণ করবো আর কি, এখানে আর নর্মাল আর কিচ্ছু করা লাগবে না, যা আছে তাই খালি গুণ করবো। 2 আর 3 গুণ করলে কত হবে 6, এই 3 আর 4 গুণ করলে কত হবে 12, তারপর -4 ইন্টু -4 মানে কত, -16 হয়ে যাবে। তারপর এভাবে যখন আমরা যাব নিচ থেকে উপরে, তখন আমার কী হবে, এটা আলাদা করে মাইনাস গুণ করতে হবে না? দেখো -4 আর 3 গুণ করলে কত হবে, -12 না? যা আসবে তার সাথে আমি আরেকটা মাইনাস গুণ করে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে তোমার +12 হয়ে গেল। ঠিক কীভাবে 3,-4 কত হবে, এটাও তোমার +12, আর 4,2 খেয়াল করো, 4,2 না, 4 × 2 এটা মানে কত আসলে 8 না? কিন্তু তার সাথে একটা মাইনাস গুণ করতে হবে, তার মানে -8 আমরা পাবো, এই যে -8। এখন সবগুলোকে তুমি যদি এখন হচ্ছে সাম করো, সাম করলে তোমার কত হবে দেখো, যে 6 + 12 তোমার +16 + 12 + 12 -8 পাচ্ছি কত আমি 50, তাহলে যে 50, আর এখানে একটা হাফ ছিল না, তো হাফ এখানে তোমার গুণ হয়ে গেল, তার মানে 50কে 2 দিয়ে ভাগ করলে তোমার কত হবে 25। এই 25 বর্গ একক হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। বাট শেষ হয়েছে প্রশ্ন না, উত্তর কি শেষ হয়েছে? না, উত্তর শেষ হয় নাই। উত্তরের জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। আমাকে বলছিল না যে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখন আমরা কি জানি, যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল কত, πr², না? তার মানে আমার এই যে 25, এই 25 হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল πr²। তো এখান থেকে হচ্ছে আমার আর এর মানটা সুন্দর করে নির্ণয় করে ফেলবো, রাইট? তো পায়ের মান তো আমি জানি 3.1416 r²। তো 25 দিয়ে হচ্ছে আমি 3.1416কে ভাগ করবো, আসবে তোমার 7.9577। দেখো 25 ডিভাইড বাই তোমার 3.1416, এত পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার r² মান। তারপর এটা কি হচ্ছে আমি √ করবো, √ করলে হচ্ছে আমি আর এর মান পেয়ে যাবো, যেটা কিনা 2.821, রাইট? তো এটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। আমাকে এটাই বের করতে বলছিল। ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলকে ইউজ করে আমি বৃত্তের জন্য ব্যাসার্ধ নির্ণয় করেছে, এই তো। তাহলে চলো আমরা হচ্ছে 3 নাম্বার যে সিকিউটা রয়েছে এটাতে একটু আগাই। দেখো কি বলা আছে, তোমাকে আবার 4টা পয়েন্ট দেওয়া আছে। কি বলা আছে, তো আমাকে যেহেতু 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তো আমাকে ক নাম্বার কী বলা আছে, যে এ বি রেখার সমীকরণ নির্ণয় করো। অলরেডি কিন্তু আমরা এটা অনেকবার করে ফেলছি, যে এ বি রেখার সমীকরণটা তাহলে কেমন হবে, যে তোমার এই x - x1 ডিভাইড বাই x1 - x2 ইকুয়াল টু তোমার হচ্ছে y - y1 ডিভাইড বাই y1 - y2। তো এই মানগুলো আমরা এখানে বসাই দেবো। তাহলে কী হবে দেখো, এ বির জন্য কী হবে, x - x1, এই যে x - x1 মানে কত 7 ডিভাইডেড বাই x1 - x2, 7 - x2, x2 কত তোমার হচ্ছে 4, তার মানে মাইনাসে মাইনাসে তোমার হচ্ছে প্লাস হয়ে যাবে আর কি, যে +4 ইকুয়াল টু y - y1, y - y1 কত 2, তাহলে 2 - y2 মানে কত 2, তার মানে 2 - 2 হয়ে যাচ্ছে কিন্তু, খেয়াল করি এখানে, রাইট? তারপরে এখন দেখো এখানে কী হবে, যে এই যে 2 - 2 মানে কত আসলে 0 না, আর 7 + 4 মানে কত 11। এখন কী করবো, আর গুণ করে দেবো, 0 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে 0 দিয়ে যদি হচ্ছে আমি x - 7কে গুণ করি, আর 11 দিয়ে যদি হচ্ছে আমি y - 2কে গুণ করি, তাহলে এটা তো 0 হয়ে যাবে। 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে 0 হয় না, আর 11 ইন্টু y - 2কে গুণ করলে তুমি হচ্ছে এটা পাবা। এখন এই 11টাকে তুমি যদি এই পাশে পাঠিয়ে দাও ভাগ আকারে, তাহলে তো আবার 0 হয়ে যাবে। তার মানে শুধুমাত্র থাকবে আমার y - 2 = 0 অথবা y = 2। এটাই হচ্ছে আমার সমীকরণটা।
তারপর দেখো কি বলা আছে, যে 2 নম্বরে বলা আছে খ নম্বরে, যে এ ও বি বিন্দু থেকে সমদূরবর্তী অপর একটি বিন্দু তোমার হচ্ছে এত, টি এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। আবার বুঝো ব্যাপারটা কি বলছে, এ ও বি বিন্দু থেকে সমদূরবর্তী অপর একটি বিন্দু হচ্ছে পি। তার মানে মনে করো এই বিন্দুটা তোমার এ, এটা মনে করো বি বিন্দু, এটা এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, তোমার এখানে একটা বিন্দু আছে পি। তোমাকে বলছে এ থেকে পি এর যে দূরত্ব, বি থেকে পি এর যে দূরত্ব, এই দুইটা তোমার হচ্ছে সমান। তার মানে তুমি প্রথমে কী বের করবা, তুমি এপির দূরত্ব বের করবা, তুমি বিপির দূরত্ব বের করবা, তারপর দেখাবা যে এপি আর বিপির যে দূরত্ব, এই দুটো দূরত্ব হচ্ছে সমান। ওইখান থেকে একটা ইকুয়েশন পাবা, ওই ইকুয়েশন থেকে তুমি সলভ করলে টি এর মানটা পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখো আমার পি এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে যে টি কমা 2t, এর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 7,2, তারপর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার -4,2। তো সবগুলোকে তুমি হচ্ছে এখানে লিখে ফেলবা যে প্রদত্ত বিন্দু ত্রয়, একটা এ, একটা বি, আর এটা তোমার হচ্ছে পি। তারপর তুমি কি করবা, এপির দূরত্ব নির্ণয় করবা ওই যে সেম ফর্মুলাটা দিয়ে, এই যে এপির দূরত্ব, তার মানে কি টি -7 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 2t - 2 হোল স্কোয়ার। তারপর তুমি এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে যাবা, যে a স্কোয়ার মাইনাস তোমার 2ab প্লাস তোমার b স্কোয়ার, এটাকেও তুমি হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলায় নিয়ে যাবা, ফর্মুলায় ভাঙাবা। তারপর এটাকে যোগ করবা, যে টি স্কোয়ার আর 4t স্কোয়ার মিলে কত হবে, 5t স্কোয়ার হবে, তাই না? এই দেখো যে তোমার এই যে টি স্কোয়ার 4t স্কোয়ার মানে 5t স্কোয়ার, তোমার হচ্ছে এই 49 আর হচ্ছে 4 যোগ করলে তোমার হচ্ছে 53, আর তোমার -14t -8t তোমার 22t হয়ে যাবে, রাইট? ঠিক একইভাবে তুমি এখন বিপির দূরত্ব নির্ণয় করবা। বি কোনটা ছিল, এই যে বি ছিল এটা, এই পয়েন্টটা, পি ছিল তোমার এই পয়েন্টটা। তো বিপির দূরত্ব নির্ণয় করার জন্য কী করতে হবে, যে √t -4, তার মানে t + 4 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 2t - 2 হোল স্কোয়ার। তো তুমি এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাও, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, মানে টি স্কোয়ার, আচ্ছা এই দেখাই দিই, যে টি স্কোয়ার + 2 × 4t প্লাস তোমার হচ্ছে 4 স্কোয়ার, তার মানে এই যে টি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 8t প্লাস তোমার 16, এই যে এই লাইনটা এখানে লিখলাম। সেম এটাকেও তুমি ভাঙাবা a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলায়, তার মানে কথা হবে তোমার 4t স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 8t প্লাস তোমার 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে? তারপর এই যে 4t স্কোয়ার আর টি স্কোয়ার মিলে তোমার 5t স্কোয়ার হবে। আবার দেখো এখানে তোমার হচ্ছে +8t ছিল আর এখানে -8t, এই দুটো তোমার কি কাটা চলে যাবে, আর এখানে আছে তোমার হচ্ছে 16 আর হচ্ছে 4 তোমার হচ্ছে 20 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এপির মান জানো, এখন তুমি বিপির মান জানো, তো দুইটাকে তুমি সমান বলতে পারো, এই যে এপি ইকুয়াল তোমার হচ্ছে বিপি। তো এপির মানটা এখানে বসায় দাও, এই যে এখানে যা পেয়েছিলাম আমরা এই যে এখান থেকে, রাইট? আর বিপির মান তো আমরা এখান থেকে মাত্র পেলাম, বসাই দিলাম। এখন কি করবো, উভয় পাশে তুমি বর্গ করবা, বর্গ করলে কী হবে, এই √/√/2 দুইটা কি গায়েব হয়ে যাবে না? তারপর সবাইকে তুমি এক পাশে নিয়ে আসো, এই যে এই পার্টটা তো এখানে থাকলোই আসি। এখন এই যে এটাকে এই পাশে নিয়ে আসলে কী হবে, এই প্লাস আছে না, তো এই পাশে আসলে তোমার মাইনাস হয়ে যাবে, -5t স্কোয়ার, এটাও কি এই পাশে চলে আসলে তোমার -20 হয়ে যাবে, = 0। তাহলে দেখো এখানে 5t স্কোয়ার পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, এই দুজন কাটাই চলে যাবে, রাইট? কাটাকাটি চলে গেল। তাহলে কী হবে, -22t এটা থাকবে, আর তোমার হচ্ছে এই 53 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত থাকবে, 33 থাকবে না? এই 33 এখানে রয়ে গেল। তাহলে একটা কাজ করি, এই 22t আর 33 তাদেরকে আমি আলাদা করে দিই, এক পাশে নিয়ে আসি, এই 23টাকে এই পাশে নিয়ে আসলে কি পজিটিভ হয়ে যাবে না? তো টি এটার মান যদি এখন বের করতে দিই, 33 ডিভাইড বাই হচ্ছে তোমার 22, কাটাকাটি করলে কত থাকবে, 3/2। তো টি এর মান তুমি এখান থেকে আসলে পেয়ে গেলাম, ইজি ক্যালকুলেশন। আচ্ছা চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। পরেরটা কী বলছে দেখো, যে দেখাও যে ABCD চতুর্ভুজটি একটি আয়ত। আচ্ছা ভাই ব্যাপারটা বুঝো, আয়তর জন্য কি হয়, আয়ত কি এমন হয় না যে আয়ত যে তোমার বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, তাই তো? এবং তাদের যে কর্ণ, এই কর্ণগুলো কি সমান না? মনে করো ABCD তোমার হচ্ছে একটা আয়ত, তাহলে কি হবে, AB বাহু আর DC বাহু হবে তোমার সমান, এবং AD বাহু আর হচ্ছে BC বাহু হবে তোমার সমান, এবং এখান থেকে একটা কর্ণ আছে না AC, আর একটা কর্ণ আছে না BD, তারাও হবে তোমার সমান, এবং তাদের যে মধ্যবর্তী কোণ এইগুলো কি 90 ডিগ্রি করে না, এই যে সবগুলো 90 ডিগ্রি। তো এটাকে তুমি বেশ দুইটা ওয়েতে করতে পারো, একটা হচ্ছে তুমি পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি বলতে পারো যে কর্ণ দুইটা সমান। এখন সামান্তরিক হলে কী হয় দেখো, সামান্তরিকের জন্য কিন্তু সেম, সামান্তরিকের কিন্তু তোমার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই যে AB আর হচ্ছে DC তোমার সমান, এই যে এই দুইটা কন্ডিশন কিন্তু তোমার সামান্তরিকের জন্য সত্য। আবার হচ্ছে তোমার এই যে AD আর হচ্ছে BC এই দুইটা বাহুও সমান, কিন্তু সামান্তরিকের কর্ণ দুইটা কিন্তু পরস্পর সমান না। কর্ণ কি, কর্ণ একটা হচ্ছে তোমার AC আর একটা কর্ণ কি BD, দেখেই বুঝতেছো যে তাদের কর্ণ কিন্তু ছোটো বড়ো আছে, সমান না, রাইট? তো আমাদের অবশ্যই চেক করে নিতে হবে যে আয়তটা কি আসলে সামান্তরিক নাকি, মানে চতুর্ভুজটা কি আসলে সামান্তরিক নাকি আয়ত। হ্যাঁ,
এই কন্ডিশন দেখিয়ে আমরা যে বলে ফেলবো না যে এটা আয়ত, আমাদের কর্ণটাও চেক করে নিতে হবে। আর এটা বুঝছো যে সামান্তরিকে কিন্তু এগুলো 90 ডিগ্রি না, মানে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না। তো তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। তাহলে দেখো আমরা কীভাবে সলভ করবো। আমরা প্রথমে তোমার হচ্ছে এ বি সি ডি যে সামান্তরিক রয়েছে, এই সামান্তরিকের 4টা বাহুর দৈর্ঘ্য বের করবো। কীভাবে? এই যে একটু আগে দেখাইলাম যে এ বি সি ডি। প্রথমে হচ্ছে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো। ওই যে আমি তো স্থানাঙ্ক জানি, তার মানে ওই যে ওই ফর্মুলাটা ইউজ করে এ বি বাহুর দৈর্ঘ্য বের করলাম 11 একক। ঠিক একইভাবে আমি হচ্ছে এই সিডি বাহুর দৈর্ঘ্য বের করবো। এই যে সিডি বাহুর দৈর্ঘ্য, এই যে এটা আমরা তো জানি এই দুটো সমান হইতে হবে। দেখো এটাও 11 একক আসছে, মানে দুটো সমান। তারপর আমরা বের করবো মনে করো তোমার হচ্ছে যে এডি বাহুর দৈর্ঘ্য। এডি বাহুর দৈর্ঘ্য আমি কত পাচ্ছি? 5 একক। ফর্মুলা তো সেম, এটা আমি আর দেখাচ্ছি না, এগুলো তো পারবা এখন। তারপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করবো। বিসি বাহুর দৈর্ঘ্য বের করে দেখলাম যে আমি আসলে 5 এককই পাচ্ছি। তো তোমরা অবশ্যই বাসায় কিন্তু এগুলো নিজে এখন হাতে কলমে প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস কিন্তু করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা দেখতেছি যে দুইটা করে বাহু কিন্তু আসলে সমান। তার মানে আমরা বুঝতেছি যে আমার যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা হয় আমার সামান্তরিক হবে, নাইলে আমার হচ্ছে তোমার কি হবে, নাইলে আমার হচ্ছে আয়ত হবে। তো এটা আমি আসলে কীভাবে নির্ণয় করব? আমি এখন কর্ণ দুইটাকে বের করব। কর্ণ দুইটার মান আসলে কেমন হবে? এই যে একটা কর্ণ কী হবে তোমার হচ্ছে এই এসি একটা কর্ণ হবে, আর এটা কি তোমার হচ্ছে ডিসি বিডি একটা কর্ণ হবে। তাহলে আমি চলো প্রথমে এসি কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি, তো দেখি সমান হয় কিনা। তো আমি হচ্ছে আচ্ছা এখানে বিডি করা আছে আগে, তো সমস্যা নেই। বিডি কর্ণের দৈর্ঘ্য বের করলাম, দেখতেছি হচ্ছে রুট ওভার 146 একক দেওয়া আছে। এখন আমরা কী করবো? এখন হচ্ছে আমরা এসি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলবো। এসি কর্ণের দৈর্ঘ্য বের করে দেখলাম যে আমার হচ্ছে রুট ওভার 146 আছে। তার মানে আমার এই দুইটা কর্ণ কি সমান। যেহেতু কর্ণ দুইটা সমান, তার মানে আমরা বলতে পারি যে আমার যে চতুর্ভুজটা রয়েছে, এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র, রাইট? যদি সমান না হইতো তখন আমরা বলতাম যে এটা একটা সামান্তরিক। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর যে সিকিউটা আছে, এখানেও তোমার হচ্ছে প্রথমে এ বি সি ডি একই সমতলে অবস্থিত তোমার 4টা বিন্দু দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে এ বি ও সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো, রাইট? তো বি ও সি বিন্দু দূরত্ব আমি কীভাবে নির্ণয় করবো? একদম সেম, এতক্ষণ ধরে আমরা যা করছি আর কি এটাই। এই যে বি আর সি বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবো না, ওই সেম ফর্মুলা দিয়ে যে রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে y2 - y1 হোল স্কোয়ার বের করে ফেললাম। 4√5 তোমার আসতেছে। তারপর তোমাকে বলা আছে খ নাম্বারে, দেখো কী বলা আছে যে পি x, y বিন্দু থেকে x অক্ষের ও এ বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে x² - 6x প্লাস 12y প্লাস 45 = 0। তাহলে দেখো তো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আসলে কতটুকু হবে? মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে স্থানাঙ্ক ব্যবস্থা, এই একটা বিন্দু মনে করো পি। তো পি বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া হচ্ছে এক্স, ওয়াই। বলছে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। ভাইয়া পি বিন্দু থেকে এক্স অক্ষ, এটা তো আমার এক্স অক্ষ, এটা দূরত্ব কতটুকু? এতটুকু না? তাহলে দেখো এই দূরত্বটা কি আসলে সিম্পলি ওয়াই না, কোটিটা না? এটা তো আমাদের ভুজ, এই যে এক্স হচ্ছে আমাদের ভুজ, আর কোটিটা কত হবে? ওয়াই। তার মানে এক্স অক্ষের দূরত্ব কিন্তু আসলে ওয়াই। এখন তোমাকে যদি এক্স অক্ষ না বলে ওয়াই অক্ষ বলতো, তাহলে আমাদের দূরত্বটা কোনটা হইতো? যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে আমার এতটুকু, এই যে ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্ব, তাহলে এতটুকু কত আসলে? এক্স। তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই, আর হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে তোমার এক্স, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আসলে কত হবে? এক্স, সরি ওয়াই। এবং বলছে এ বিন্দুর দূরত্ব সমান হলে, এখন এই বিন্দু কোনটা? এই বিন্দু হচ্ছে আমাদের এই বিন্দুটা, তাহলে মানে আমাদের প্রথমে এপি নির্ণয় করতে হবে। এপি ইকুয়াল টু আমার কত বলবো? ওয়াই, রাইট? তাহলে আমাদের এই সম্পর্কটা হচ্ছে দেখাইতে হবে সঠিক কিনা। তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা এই যে যা বললাম আর কি, যে পি এক্স, ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে তোমার ওয়াই, এবং এই পি হতে এ বিন্দুর দূরত্ব হবে তোমার এই যে এপি বা পি এ। ওই সেম ফর্মুলা দিয়ে আমি এই দূরত্বটা বের করবো। তারপর হচ্ছে তোমার কী হবে দেখো, যে রুট ওভার 3 - x হোল স্কোয়ার, যে 3 - x হোল স্কোয়ার প্লাস -6 - y হোল স্কোয়ার। এখন তুমি জাস্ট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবে এখানে। দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কত হবে? যে 3² - 2 × 3 × x প্লাস তোমার x স্কোয়ার, তার মানে তোমার 9 - 6x প্লাস তোমার x স্কোয়ার, আর এখান থেকে তোমার হচ্ছে -6 হোল স্কোয়ার -2 × -6 × y প্লাস y স্কোয়ার। 6 হোল স্কোয়ার মানে কত? 36, মাইনাসে মাইনাসে তোমার হচ্ছে প্লাস, আর 2 × 6 মানে তোমার হচ্ছে 12, আর এটা y মানে 12y, আর প্লাস হচ্ছে তোমার y স্কোয়ার। এটা তুমি পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে তুমি এক্স স্কোয়ার পেলা একটা, ওয়াই স্কোয়ার পেলা একটা, -6x তুমি একটা পেলা, তারপর তোমার +12y একটা পেলা, আর 36 + 9 করলে তোমার হচ্ছে 45 তুমি পাচ্ছ। এই যে এটা তুমি কি পাচ্ছ? এপির দৈর্ঘ্য না, বা পি এ একই কথা। এটা কার সমান আমাকে বলছিল?
এই যে এক্স অক্ষের দূরত্বের সমান, যেটা কিনা আমার ওয়াই, তার মানে আমি বলবো যে এপি ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়াই। এই সম্পর্কটাই জাস্ট আমি এখানে লিখেছি। তারপর আমি কি করলাম, যে উভয় পাশে আমি হচ্ছে বর্গ করে দিলাম, এখানেও বর্গ করলাম, এখানেও বর্গ করলাম। এখানে বর্গ করলে কী হবে, রুট ওভারটা উঠে যাবে, আর এখানে বর্গ করলে হচ্ছে ওয়াইয়ের সাথে একটা বর্গ চলে আসবে। তাহলে দেখো তো এখান থেকে একটা ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কি কাটা চলে যায় না? তাহলে এখানে কী থাকবে, এক্স স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 6x প্লাস 12y প্লাস তোমার হচ্ছে 45 ইকুয়াল টু এখানে 0 থাকতেছে। এটি আমাকে আসলে প্রমাণ করতে বলছিল। ইজি না? আচ্ছা, তারপর দেখো 3 নাম্বারটা কি বলছে, যে এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। ভাই অলরেডি কিন্তু আমরা এই ম্যাথটা করে ফেলছি। চতুর্ভুজের ক্ষেত্রফল কি তুমি আসলে নির্ণয় করতে পারবা না? পারবা তো? এ বি সি ডি সেই আগের মতোই আমরা হচ্ছে পয়েন্টগুলোকে চিত্র বসাবো, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে আমরা নিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। বাট এখানে আরেকটা জিনিস পার্ট আছে, এটা হচ্ছে পরিসীমা নির্ণয় করতে হবে। ভাই পরিসীমা আসলে কি দেখো, মনে করো এ বি সি ডি তোমার হচ্ছে একটা চতুর্ভুজ। পরিসীমা কী ছিল, যে এ বি বাহু, বিসি বাহু, ডিসি বাহু এবং এডি বাহু এদের দৈর্ঘ্যের যোগফল ছিল না? তার মানে তুমি আসলে প্রথমে এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, ডিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা এবং এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। সবগুলো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে তাদেরকে তুমি যোগ করে দেবা, তাহলে তুমি ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাবা। তা চলো দেখি কীভাবে করছে। দেখো তোমাকে আসলে 4টা পয়েন্ট দেওয়া ছিল, যে এ পয়েন্ট যার স্থানাঙ্ক তোমার 3,-6, বি পয়েন্ট তোমাকে দেওয়া ছিল হচ্ছে -6,-2, সি পয়েন্ট দেওয়া ছিল -2,6 আর ডি পয়েন্ট দেওয়া ছিল তোমার হচ্ছে 8,4। তাহলে এখন আমরা কি করব, সুন্দর করে হচ্ছে চিত্রটা এঁকে তোমরা হচ্ছে এই পয়েন্টগুলো বসাবা। এ পয়েন্ট কোথায় আছে, যে এখানে 3,-6, এই যে 3 একক তোমার ডান দিকে আর 6 একক তোমার নিচের দিকে। বি কোথায় আছে, -6,-2, তার মানে 6 একক বাম দিকে আর তোমার হচ্ছে -2 একক হচ্ছে নিচের দিকে। -2,6 তার মানে 2 একক তোমার হচ্ছে বাম দিকে আর 6 একক উপরের দিকে, যেহেতু +6। আর 8,4 মানে কি, 8 একক তোমার যাবে হচ্ছে ডান দিকে এবং 4 একক উঠবে উপরের দিকে। এতটুকু তোমার হচ্ছে 8 আর এতটুকু তোমার হচ্ছে 4। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি বলি যে ডি বিন্দু থেকে, ডি বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, বলবা যে এতটুকু দূরে, এটা কত 4। আর ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে, বলবা তুমি হচ্ছে ওয়াই মানে হচ্ছে তোমার এই যে 8 একক দূরে আর কি। ওয়াই অক্ষ থেকে তোমার হচ্ছে 8 একক দূরে। আর যাই হোক, ওই আগেটার মতোই আর কি। এখন আমরা কী করবো, এটা কি হচ্ছে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে এটার ওরিয়েন্টেশনটাকে নিব, এই যে এরকমভাবে। তাহলে আমরা কীভাবে সাজাবো, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কী হবে, দেখো যদি আমি এ থেকে শুরু করি, এরপর তাহলে কে আসতেছে, এরপর আসতেছে ডি, ডি এর পর আসতেছে সি, সি এর পর আসতেছে বি, বি এর পর আবার এ আসতেছে। যার থেকে শুরু করবো আমি তাকে এনে হচ্ছে শেষ করবো। তাহলে আমরা এখানে একটু বসাই দিই। দেখো প্রথমে আমি এর স্থানকে বের করবো, বসাবো আর কি। প্রথমে কিন্তু হাফ, এই যে ফর্মুলা তো হাফ থাকবেই জানোই। তারপর কী হচ্ছে দেখো 3-6, তারপর ডি এর জন্য 8,4, তারপর হচ্ছে তোমার সি এর জন্য -2,6 আর বি এর জন্য -6-2 আর আবার এতে এসে শেষ করব 3-6। দেখো যাকে দিয়ে শুরু করতেছিলাম তাকে দিয়ে কিন্তু আমি আসলে শেষ করতেছি। এবং অবশ্যই চিত্রটা আঁকবা, এই ওরিয়েন্টেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের চিত্রটা কিন্তু আঁকতে হবে আর কি। ঠিক আছে, পরীক্ষা যদি তোমাকে বলে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে আঁকো, চিত্রটা অবশ্যই আঁকবা, একে অবশ্যই কিন্তু দেখাই দিবা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেম আগের মতো হচ্ছে ওই আড়াআড়ি গুণগুলো করবো। এই যে 3 আর 4 দিয়ে গুণ করলে তোমার 12, 8 আর 6 গুণ করলে তোমার 48, মাইনাসে মাইনাসে তোমার +4 হচ্ছে, আর মাইনাসে মাইনাসে তোমার হচ্ছে প্লাস, আর 6 হচ্ছে 36 থেকে কীভাবে হচ্ছে আমরা এইভাবে গুণ করবো। এখন তো বুঝছো স্যার, অত বেশি ডিটেলসে না বললে তোমরা আসলে বুঝতে পারবা। আচ্ছা, আর এই যে সবগুলোতেই মাইনাস ছিল, কোনো না কোনো মাইনাস ছিল, এই জন্য সবগুলো আসলে পজিটিভ হয়ে গেছে। তো এই সবাইকে যদি তুমি যোগ করো, যোগ করলে পাবা হচ্ছে 198। এখন 198কে যদি হাফ দিয়ে গুণ করো তাহলে কত হবে, 99 বর্গ একক, রাইট? পেয়ে গেলাম। আমরা আসলে চতুর্ভুজের যে ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছিল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা আসলে নির্ণয় করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে যে পরিসীমা। তো পরিসীমা বের করার জন্য আমি আসলে কী বললাম, যে আমি আসলে এ বি সি ডি বাহুর দৈর্ঘ্য বের করবো। এই যে এ বি সি ডি যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে আমার প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো, বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো, ডিসি বাহুর দৈর্ঘ্য বের করবো, এডি বাহুর দৈর্ঘ্য বের করবো। এইগুলো তো এখন আমার আর খুব বেশি দেখাইতে হবে না, তুমি ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম, আসলো কত, √97 একক। তারপর বিসি বাহুর দৈর্ঘ্য বের করলাম, আসলো হচ্ছে 4√5। সিডি বাহুর দৈর্ঘ্য বের করলাম, আসলো তোমার 2√26। এডি বাহুর দৈর্ঘ্য বের করলাম, আসলো তোমার হচ্ছে 5√5 একক। এখন এটার পরিসীমা কী হবে, এই 4টা যে বাহু বের হইলো দৈর্ঘ্য, এই 4টাকে আমি যোগ করে দেবো। যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে 40.17 একক। তো এখন তোমরা নিজেরা একটু বাসায় করে করে মিলাই দেখবা যে আমার সাথে তোমার মিলতেছে কিনা, এতটুকু এখন তোমার কাজ। তাহলে আমরা কিন্তু 4টা সৃজনশীল দেখে ফেলাম। তো 4টা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল ছিল। এবং চলো আমরা 5টা দেখবো আর কি, আরেকটা আছে, এই যে আরেকটা আছে। বাট তার আগে আমরা একটা সুন্দর একটা প্রবলেম দেখে নিই। এটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রচুর আসে এবং সিকিউতে কিন্তু আসে। দেখো কী বলা আছে, যে প্রমাণ করো যে এ বি ও সি সমরেখ
হবে যদি এটা হয় আর কি 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 হয়। বলছে তোমাকে এই তিনটা বিন্দু সমরেখ হবে যদি তোমার এই কন্ডিশনটা ফুলফিল করে। এখন আমরা কি জানি সমরেখ মানে কি? মনে করো তিনটা পয়েন্ট তোমার সমরেখ, মানে একই সরলরেখা অবস্থান করতেছে না? এখন একই সরলরেখায় অবস্থান করলে কি তাদের ঢাল কি সেম হবে না? ব্যাপারটা বুঝছো? এই সরলরেখার উপর যেই বিন্দুগুলো আছে, মনে করো এটা এ আর বি আছে, এ আর বিকে নিয়ে যে আমি ঢালটা নির্ণয় করবো, এখানে মনে করো আরেকটা পয়েন্ট আছে সি পয়েন্ট, বি আর সিকে নিয়ে যে আমি ঢালটা নির্ণয় করবো, এই দুইজনের ঢাল কি তোমার সেম হবে না? তাহলেই তো সমরেখা হবে। আমরা কি জানি একটা সরলরেখার তো ঢাল একটাই হয়, সেম হয় না? যেই বিন্দু নেই তুমি কাজ করো আর কি, ঢাল তুমি একই পাবা। এটাই হচ্ছে আমাদের এখানকার মূল বোঝার বিষয়টা। তাহলে আমরা কি বুঝতেছি যে মনে করো যেহেতু বলছে সমরেখা, মানে একটা সরলরেখার উপর অবস্থান করতেছে, ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে তোমার এ পয়েন্ট যার স্থানাঙ্ক তোমার দেওয়া আছে a,0, এটা মনে করো আমাদের বি পয়েন্ট যার স্থানাঙ্ক দেওয়া আছে 0,b, এটা মনে করো হচ্ছে আমাদের সি পয়েন্ট যার স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 1,1। তাহলে আমরা প্রথমে কী বের করবো? আমরা এ বির ঢাল বের করবো, এ বি রেখা ঢাল বের করবো। এ বি রেখা ঢাল তাহলে কী হবে দেখো তো, b-0 হবে না? এই যে b-0 ডিভাইডেড বাই 0 - a, তাহলে ইকুয়াল টু তোমার কী হচ্ছে b/-a হচ্ছে, যে b/-a। ঠিক একইভাবে হচ্ছে আমি বিসি রেখার ঢাল বের করবো। বিসি রেখার ঢাল তাহলে কী হবে? 1 - b, যে 1 - b ডিভাইডেড বাই 1 - 0, এই যে 1 - 0, তার মানে কি হচ্ছে 1 - b ডিভাইড বাই হচ্ছে আমার 1 থাকতেছে হচ্ছে 1 - b। তাহলে শর্ত মতে আমি কি বলছিলাম যে আমার এ বি রেখার ঢাল, এই যে ঢাল অফ এ বি ইকুয়াল টু হবে কি ঢাল অফ বিসি। তো এই এ বির ঢালটা বসাবা এখানে, বিসির ঢালটা বসাবা এখানে। তারপর আমরা কী করবো, চলো আমি ম্যাথটা আমি তোমাদের করাই দিই, যে b/-a ইকুয়াল টু তোমার হচ্ছে 1 - b। কী করবো, এই -a দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে b ইকুয়াল টু হবে তোমার -a ইন্টু 1 - b, তার মানে b ইকুয়াল টু তোমার -a মানে তোমার প্লাস এ বি। এই -bটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই -bটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে b+a ইকুয়াল টু তোমার এ বি। এখন আমি একটা কাজ করবো, একটা কাজ হচ্ছে তোমার এই সবাইকে আমি এ বি দ্বারা ভাগ করে দিব, এই যে এ বি দ্বারা আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। তাহলে এবার দেখো তো এখান থেকে বি কাটা চলে যায় না, থাকতেছে তোমার 1/a। এখান থেকে দেখো এ কাটা চলে যায় না, থাকতেছে তোমার 1/b। এখান থেকে দেখো এ কাটা চলে যায়, থাকবে তোমার 1। তাহলে দেখো আমি একটা শর্ত পেয়ে গেলাম, এটাই আমাকে আসলে প্রমাণ করতে বলছিল যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 হবে। হয়ে গেছে না? এটা আমাকে বলছিল যে সমরেখা হইলে আমার এই কন্ডিশনটা হচ্ছে ওরা মেনে চলবে। এই তো। তারপর দেখো 5 নম্বর সৃজনশীলটা, এটা মোটামুটি এখন তোমরা পেরে যাবা, খুব কঠিন কিছু না। দেখো তোমাকে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। বলছে এ 1,4a এবং বি 5,a² - 1 বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে -1। তার মানে তোমাকে এ বি ঢাল দেওয়া আছে, এ বি সরলরেখার ঢাল দেওয়া আছে। তাই তুমি এখান থেকে কি ঢাল বের করতে পারবে না? এ বি ঢাল তো আমি জানি, একটু আগে আমরা পড়ছি যে তোমার কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তো তোমাকে ক নম্বরে বলা আছে যে দেখাও যে এর দুইটা মান রয়েছে, খেয়াল করে দেখো তো তোমাকে এখানে এ আছে না, এই দুইটার মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা খুব ইজিলি আমরা বের করতে পারবো যে আমাদের অলরেডি আমরা জানি যে এইটার ঢাল আসলে কত -1, এটাকে কাজে লাগে আমরা আসলে বের করবো। তাহলে খেয়াল করে দেখো এর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 1,4a আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5,a² - 1, বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে -1। তাহলে আমরা কি এ বি বিন্দুগামী সরলরেখার ঢাল বিনির্ণয় করতে পারবো না? সেটা কি হবে যে a² - 1 তোমার কোটিদ্বয়ের অন্তর a² - 1 -4a ডিভাইড বাই কি ভুজদ্বয়ের অন্তর হবে, মানে 5 - 1 হবে। এটাই তোমার ঢাল এবং এই ঢালের মান তোমাকে দেওয়া আছে, বলা আছে যে এই ঢালের মান কত তোমার -1। তো এটাই ধরবা যে এটা ইকুয়াল টু তোমার হচ্ছে -1, এই যে এই পার্টটা, যে এটা ইকুয়াল টু তোমার হচ্ছে -1। 5 - 1 করলে কত হবে? 4 হবে না? এই আর কি, আর উপরে যা আছে তাই। তো এখন আমরা কী করবো, আর গুণন করে দেবো। 4 আর -1 গুণ করলে কত হবে? -4 হবে। আর এখানে যা আছে তা এখানে লিখে দিলাম যে a² - 4a - 1, এই যে লিখে দিলাম। এখন আমরা কী করবো, সবাইকে আমি এক পাশে নিয়ে আসবো। সবাইকে এক পাশে নিয়ে আসতে দেখো তো ভাইয়া কী হচ্ছে যে তোমার এই a² - 4a, এখানে -1 আছে না, এই -4টা এই পাশে আসলে কি +4 হয়ে যাবে না? তাহলে -1 +4 মিলে তোমার কত থাকবে? এটা +3 থাকবে ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করবো যে a² - 3a - a + 3 = 0। তো মাইনাসে মাইনাস করলে হচ্ছে -4 পাচ্ছি, আর হচ্ছে তুমি গুণ করলে -3 শুধু +3 পাচ্ছ আর কি, মাইনাসে প্লাস। তো এখন এটাকে a কমন নিলে থাকবে তোমার হচ্ছে a - 3, এখান থেকে -1 কমন নিলে থাকবে তোমার হচ্ছে a - 3 = 0। তো এখান থেকে তুমি যদি আবার a - 3 কমন নাও তাহলে কত থাকবে? a - 1 = 0। তাহলে তুমি বলতে পারো না যে a - 3 = 0 আবার a - 1 = 0। এখান থেকে তুমি পাচ্ছ a = 3, এখান থেকে পাচ্ছ তুমি a = আসলে 1। তাহলে দেখো তো তুমি এর জন্য কি দুইটা মান পেলে না? একটা এর মান কত 3, আর এটা হচ্ছে এর মান হচ্ছে আমার 1। এটাই তোমাকে বলছিল যে দেখাও যে এর দুইটা মান রয়েছে। আচ্ছা, এখানে সুন্দর করে করেই দেওয়া আছে। আমি হয়তো একটু ফাস্ট যাচ্ছি যেন তোমরা খুব, এগুলো তো মোটামুটি বুঝতেছোই আর কি। আই থিঙ্ক খুব এটা কষ্ট হচ্ছে না। আচ্ছা, তারপর একটা জিনিস বোঝার আছে, সেই ব্যাপারটা দেখো। বলছে হচ্ছে এর মান দ্বয়ের জন্য যে 4টি বিন্দু পাওয়া যায়
তাদের CDEF ধরে গঠিত চতুর্ভুজ CDEF এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এখন জাস্ট তোমার CDEF এর বিন্দুগুলো কী কী এটা বের করতে হবে, বাকি ক্ষেত্রফল তো তুমি অলরেডি নির্ণয় করতে পারোই। তাই চলো দেখি CDEF আসলে কী হচ্ছে। দেখো আমাকে এ পয়েন্ট আসলে কী দেওয়া ছিল, একটু চিন্তা করতো ভাইয়া, এ পয়েন্ট কী দেওয়া ছিল, আমাকে এ দেওয়া ছিল হচ্ছে তোমার 1,4a, বি কী দেওয়া ছিল 5,a² - 1, রাইট? আচ্ছা এখন তুমি দেখো তো তুমি এর মান আসলে কী পেয়েছো। এর মান পেয়েছো তুমি একবার 1, এর মান পেয়েছো তুমি একটা 3। প্রথমে তুমি এর মান 1 বসায় দেখো, এর মান 1 বসাইলাম, এর মান 1 তুমি এখানে বসাও, তাহলে কত হবে 1,4 × 1 মানে 4, 1,4 পাচ্ছ। এছে এর মান তুমি এখন এখানে বসাও, তাহলে 5, কত হবে 1² মানে কত 1, এখানে আছে -1, তার মানে 1 - 1 মানে তুমি হচ্ছে 0 পাচ্ছ, মানে 5,0 পাচ্ছ। এখন তুমি a = 3 বসাও, তুমি এখানে a = 3 বসাও, তাহলে কত হবে 1 তো 1 এর মতোই আছে, 1 এর সাথে কোনো a নাই, এখানে a আছে 4 এর সাথে গুণ আকারে, তাহলে 4 × a মানে 3, 4 × 3 মানে কত হবে 12, এই যে এখানে আমরা লিখলাম। এবং এখানে কত হবে 5 × a², a মানে কত আসলে 3, এই 3 বসাচ্ছি যেহেতু, তাহলে 3² মানে কত 9, 9 - 1 মানে কত 8, এই যে 5,8 পেলাম। এখন তুমি এই বিন্দুগুলোকে CDEF নাম দাও, এই যে সি এর নাম দিলাম মনে করো 1,4, তারপর হচ্ছে ডি এর নাম দিলাম মনে করো হচ্ছে 5,0, ই এর নাম দিলাম মনে করো হচ্ছে 5,8, আর এফ এর নাম দিলাম মনে করো হচ্ছে 1,12। এখন এই বিন্দুগুলোকে তুমি হচ্ছে এভাবে সুন্দর করে আঁকো, সুন্দর করে আঁকো, একে হচ্ছে যেভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলো। এটা তোমাদের বাড়ির কাজ থাকুক, যে তোমরা একটু মেয়ের করে দেখো যে তুমি 32 পাও কিনা, 32 বর্গ একক পাও কিনা, একটু নিজে করো, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আমাদের যে লাস্ট প্রবলেমটা হচ্ছে আমরা একটু দেখি। লাস্ট প্রবলেমে দেওয়া আছে যে চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত, তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। কোন চতুর্ভুজটা ভাইয়া? এই যে এই চতুর্ভুজটা CDEF, যে চতুর্ভুজটা CDEF আমি যে চতুর্ভুজটা এখানে আঁকলাম, এই চতুর্ভুজটা কি তোমার সামান্তরিক হবে নাকি আয়ত হবে? আমরা অলরেডি এই টাইপের একটা ম্যাথ করে ফেলছিলাম না, দেখাইছি না যে বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল হইতে হয় সামান্তরিক অথবা আয়ত হওয়ার জন্য। বাট কন্ডিশনটা কি, কখন আমি বুঝবো সামান্তরিক, কখন বুঝবো আমি আয়ত? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করবো। যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তোমার সমান হয়ে যায় তাহলে কি হবে, আমার আয়ত হবে। আর যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তোমার অসমান হয় তাহলে কি আমার সামান্তরিক হবে। বাট একটু বুদ্ধি করে বলো তো এই চিত্রটা দেখে এটা আসলে কী মনে হচ্ছে, আয়ত নাকি সামান্তরিক? যাই হোক, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে ম্যাথটা করবো। নিজে একটু আগে আমরা করছি, এই কারণে আমি এটা করাই দেখাইনি, তোমাদের হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে করতে পারবা। প্রথমে কি করবা, এই CDEF সবগুলো দৈর্ঘ্য বের করবা, সিডির দৈর্ঘ্য বের করবা, ইডির দৈর্ঘ্য বের করবা, এটা দৈর্ঘ্য বের করবা, এটার দৈর্ঘ্য বের করবা, EF এর দৈর্ঘ্য বের করবা, তারপর CF এর দৈর্ঘ্য বের করবা। তুমি দেখবা যে দুইটা করে তোমার হচ্ছে দৈর্ঘ্য সমান আসতেছে, এটা দৈর্ঘ্য সমান, এটা এবং এটা দৈর্ঘ্য সমান, রাইট? তারপর বের করবা কর্ণ দুইটার দৈর্ঘ্য, CEর দৈর্ঘ্য বের করবা আর হচ্ছে FDর দৈর্ঘ্য বের করবা। তুমি ওইটা দেখবা সমান নাকি অসমান, যদি সমান হয় তাহলে আয়ত, সমান না হলে তোমার কি সামান্তরিক, রাইট? ওকে, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। এই টাইপের কোশ্চেনই তোমার অনেক বেশি করে আসে, ক্ষেত্রফল নির্ণয়, ঢাল নির্ণয়, সমীকরণ নির্ণয়, এগুলো বেশি করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।